আসমা অত্যন্ত অবাক হয়ে তার সামনে দাঁড়ান হিমালয় পর্বতকে দেখছেন। হ্যাঁ, হিমালয়ই তো। অয়নকে এই মুহূর্তে ঠিক হিমালয়ের সাথেই তুলনা করতে ইচ্ছে হচ্ছে ওনার। ও এখন হিমালয়ের মতোই এমন অপ্রতিরোধ্য আর হিম শীতল ভঙ্গিতে তাকিয়ে আছে যে কেউ ওকে এখন হিমের আলয় মানে বরফের ঘর বলতে দ্বিধা বোধ করবে না। চাহনির তীব্রতাটা এতই তীব্র যে সবাই জমে বরফ হয়ে গেছে যে যার জায়গায়। মনে হচ্ছে শ্বাসও চলছে না কারো। অয়ন এত গম্ভীরভাবে বিয়ের কথাগুলো বলল যে তিনি রীতিমতো ঘাবড়ে গিয়েছিলেন। এও কি সম্ভব? অয়ন আর নিঝুম তার মানে তার আদরের নাতিটা তাদের কাছেই থাকতে পারবে। ওকে আর দূরে কোথাও পাঠাতে হবে না। ঈষৎশ্বাস আনন্দে চোখে থেকে পানি বের হয়ে আসছে ওনার। ঘরে কেমন যেন থমে থমে একটা পরিস্থিতি। নিঝুমের বড় ফুপিও হতবিহ্বল দৃষ্টিতে তাকিয়ে আছেন। এতদিন আসলে খুব খেয়াল করে দেখেননি ছেলেটাকে। আসলে দেখার প্রয়োজনও বোধ করেননি। চুপচাপ ঘরের এক কোণে বসে থাকা ছেলেটা সেভাবে নজরে আসেনি ওনার। কেবল দেখতে একরকম, এটাই খেয়াল করেছেন। কিন্তু আজ ছেলেটাকে দেখে অন্যরকম লাগছে। রায়হান সাহেবের মনে হল অয়নের উপর দিয়ে কোনো ঝড় বয়ে গেছে। তা না হলে এই সুরে অয়ন সচরাচর কথা বলে না। ওর চোখ দুটো লাল টকটক করছে, মাথার চুলগুলো এলোমেলো। উনি বেশ বুঝতে পারছেন ছেলে তার কোনো কারণে কান্নাকাটি করেছে। অয়ন, তোর কি হয়েছে বাবা? রায়হান সাহেবের প্রশ্নে এতক্ষণে হুঁশ হল আসমার। তাই তো নিঝুমের ফুপির তোপর মুখে ছেলের উদ্ভ্রান্ত চেহারা নজরে আসেনি তার। কেমন মা তিনি? অয়ন, কি হয়েছে তোর? আসমা ভয় পাওয়া গলায় বললেন। কিছু না, এইসব হাবিজাবি যা করছিলে এগুলো কার যুক্তিতে করছিলে আম্মু? আশু আমাকে ফোন না দিলে তো জানতেই পারতাম না। আর বিয়ে দিচ্ছ এত এক অপরাধ, সাথে যার বিয়ে তার হুঁশ নাই, পাড়া পড়শির ঘুম নাই অবস্থা। নিঝুম কি বুঝে শুনে করছে বিয়ে? যদি ওর সম্মতি থাকেও সাফায়েতকে বিয়ে করার, তারপরও মামিকে না জানিয়ে এই বিয়ে দেওয়া তো অন্যায়। আম্মু, তোমার ছেলে লুকিয়ে চুরিয়ে বিয়ে করে কি বিপদ ঘটিয়েছে দেখতে পাচ্ছ না? আবারও কোনো অঘটন চাও? অয়নের কথায় একদম মুখ হয়ে দাঁড়িয়ে রইলেন আসমা। সত্যিই একদিক চাপা দিতে গিয়ে আরেক দিকের ভাঙ্গনের কারণ হতে যাচ্ছিলেন তিনি। নিঝুম আর নাতির চিন্তায় স্বার্থপরের মতো আচরণ করে ফেলেছেন সাফায়েতের মায়ের সাথে। অয়নের কথায় এখন খুবই লজ্জিত বোধ করছেন। আসমা কোনোরকম উত্তর না দিয়ে অপরাধীর মতো দাঁড়িয়ে রইলেন। সবাই আসলে কমবেশি লজ্জিত, এমনকি নিঝুমের বড় ফুপুও। এর মধ্যে রুমানাই নিজেকে নিয়ে সামলে কথা শুরু করলেন। অয়ন, তুমি কি ব্যাপারটা ভালো করে চিন্তা করে বলছ? পরে আবার কোনোরকম দুঃখ হবে নাতে? আন্টি, আমি নিঝুমকে বিয়ে করব, আপনার চিন্তার কোনো কারণ নাই, শুধু বাচ্চাটাকে সুস্থভাবে হতে দিন। আর আমি তো বলেছি, ততদিন নিঝুম আমাদের বাসায় বড় বউ হয়ে থাকবে। আমার মা যথেষ্ট যত্নশীল এই বিষয়ে, আপনাদের অভিযোগ করার কোনো সুযোগই সে দিবে না। আপনারা নিশ্চিন্তে থাকুন। কিন্তু অয়ন, আমার নিঝুমের নামে মানুষ অনেক কিছু বলবে, তার কি হবে? সেই অপবাদ তো তুমি ঘুচাতে পারবে না। এইমাত্র তোমার মামি যে দুর্নাম আমার মেয়ের নামে দিল, তার কি হবে? তুমি হয়তো তোমার ভাইয়ের বাচ্চার কথা ভেবে এই বিয়েতে রাজি হলে, কিন্তু আমার নিঝুমের বদনাম তো তাতে ঘুচবে না। আর পরে তুমিই যে কথা রাখবে তার কি প্রমাণ আছে? কিন্তু আন্টি, এই সময় আমি যদি নিঝুমকে বিয়ে করিও সেটা অবৈধ, আপনি বুঝতে পারছেন না কেন? না, আমি বুঝতে পারছি না, আর তার চেয়েও আমি বুঝতে চাচ্ছি না। আমার মেয়ের এক্ষুনি বিয়ে হওয়া দরকার। ওর পেটে বাচ্চা আছে, এটা মানুষ জানার আগেই বিয়ে হতে হবে।
এই বাচ্চার বাবা অরণ্য না তোমাকে হতে হবে, পারবে? রুমানা একদমই কথাটা বললেন। আন্টি, আমি তো বলছি যে আমি বিয়ে করব। তাহলে ওর বাবার পরিচয় নিয়ে ঝামেলা হবে কেন? অয়ন, তুমি বাচ্চা হবার পরে ওদের দায়িত্ব নিচ্ছ, কিন্তু এই বাচ্চা কার, তার কি জবাব হবে? রুমানার প্রশ্নের বাণে জর্জরিত অয়নের তখন দিশেহারা অবস্থা। এটা একটা প্রশ্ন বই কি, কিন্তু এখন বিয়ে তো বৈধই হবে না। ও কি করবে? অয়ন, বাবা, আমি একটা কথা বলতে চাই, যদি তুমি শুন। জি অবশ্যই, বলুন। বলছি, তুমি কি আপাতত একটা অভিনয় করতে পারবে? একটা বিয়ের অনুষ্ঠানে বর সাজতেন হবে। অয়ন কথাটা শুনে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অহনা জানতে পারলে কি হবে? ও তো পাগল হয়ে যাবে। তখন ও কি করবে? নিজের অজান্তেই ঢোক গিলল অয়ন। অয়ন, জি। তুমি কি পারবে? ফুপি, অয়ন কি পারবে? উইটা আমিও করব, আগে বিয়েটা করে নেই। হ্যাঁ, আমিও উইটা খেলব। অরণ্য আসলে ঠিক আছে বলেই খিলখিল করে হেসে উঠল নিঝুম। সবাই ওর কথায় দুঃখিত ভঙ্গিতে তাকাল। মেয়েটা এই ভালো তো এই খারাপ থাকে, কখনো একদম স্বাভাবিক, আবার কখনো কখনো এরকম। যখন স্বাভাবিক থাকে তখন কোনো কথাই বলে না, ঠিকমতো খায়ও না। তার চেয়ে পাগলামি করতে করতে একটু খায়, তাও শুধু আশুর হাতে। অভিনয়টা কি জরুরি? তাহলে নিঝুমের উপর আর কোনো নোংরা কথা বলার রাস্তা থাকে না। আসল বিয়েটা পরে করলে, এখন শুধু অনুষ্ঠান করে মানুষের সামনে জানান হলো যে অরণ্য নেই, কিন্তু বিয়ের সম্বন্ধ যখন হয়েছিল তখন পরিবারের লোকজন মিলেই তোমাদের এই বিয়েটা ঠিক করেছে। এতে তোমার আপত্তি আছে কোনো? কিন্তু অলরেডি 4 মাস হয়ে গেছে বোধহয়। বিয়ের প্রহসন করলেই কি সবার মুখ বন্ধ করতে পারবেন? আমার কিন্তু মনে হয় না। অয়ন একটু চিন্তিত স্বরে কথাটা বলল। ওর মাথা এখন টর্নেডোর চাইতেও জোরে জোরে পাক খাচ্ছে। ওর বিয়ের নকল খবর শুনলেও তো মেয়েটা উল্টাপাল্টা শুরু করবে। ও কি খুব ভালো করে চেনে ও? ওর বিয়ের খবর সহ্য করতে পারবে তো? যদি সিন ক্রিয়েট করে বা সুইসাইড অ্যাটেম্প্ট করে, কি করবে তখন ও? অহনাকে যে ওর ভারী দরকার। ওকে ছাড়া এক পা চলাও যে ওর জন্য মুশকিল এখন। কিন্তু নিঝুম, বাচ্চাটা ওদেরই বাকি হবে। সব একসাথে তালগোল পাকিয়ে যাচ্ছে। দায়িত্ব এত বড় জিনিস, তার জন্য এত বড় কুরবানি ওকে দিতে হবে। আগে যদি জানত, তাহলে প্রেম অন্তত জীবনে করত না। আর কিছু না হোক, নিজের ভালোবাসার মানুষের সাথে এত বড় বেইমানি করতে হতো না। অয়ন, তুই কিছু স্পষ্ট করে বলছিস না কেন? আসমা অসহিষ্ণু স্বরে বললেন। আম্মু, আমি বিয়ের অভিনয় প্রয়োজন হলে করব, কিন্তু বাচ্চাটা ভাইয়ার, এটাও কি ভাইয়া ডিসার্ভ করে না? বাবার নামটা লুকিয়ে ফেললে তো ওর আর কোনো অস্তিত্বই থাকল না পৃথিবীর বুকে। অয়নের কথায় আসমা আর রায়হানের বুকের ক্ষতটা যেন আরও বাড়ল। চোখের সামনে বিগত দিনগুলোর ছবি একের পর এক ভেসে উঠতে লাগল। তাদের ছোট্ট অরণ্য গুটি গুটি পায়ে সারাবাড়ি হাঁটছে, দুই ভাই কাঁধে ব্যাগ ঝুলিয়ে বাবার সাথে স্কুলে যাচ্ছে, সাইকেলে প্রাইভেটে যাচ্ছে, বন্ধুদের সাথে মাঠে ক্রিকেট খেলছে। কোনটা থেকে কোনো স্মৃতি মনে করবেন আর মুছবেন তারা? হাজার স্বপ্নের জাল বুনেছিলেন, হঠাৎ বুলেট নামের কালো অন্ধকার তাদের সব স্বপ্নকে ছিন্নভিন্ন করে দিয়ে চলে গিয়েছে। এখন আর কোনো স্বপ্ন তারা দেখতে চান না। এখন স্বপ্ন দেখতে ভীষণ ভীষণ ভয় হয় তাদের। তাহলে আমার আর কোনো উপায় নেই আসমা আপা। আমি ফাহিমের সাথেই আমার নিঝুমের বিয়ের ব্যাপারটা ঠিক করি। ও নিঝুমকে যথেষ্ট পছন্দ করে,
আগে ফাহিম তেমন গরজ দেখায়নি, কিন্তু যখনই নিঝুমের বিয়ের সংবাদ শুনেছে তখন নিজেই আমাকে ফোন করে বলেছিল, আমাকে আগে একটু ফোন করে জানালেনও না। ওর নাকি নিঝুমকে আগে থেকেই পছন্দ, কিন্তু নিঝুম কিছু বলেনি বলে ও নিজের ডিগ্রির জন্য অপেক্ষা করছিল। রুমানার কথা শুনে আসমার কান্নায় গলা বন্ধ হয়ে আসতে চাইল। কি এক মাথা খারাপ করা পরিস্থিতি আসল, এ কেমন অগ্নিপরীক্ষা দিতে হচ্ছে তাদের। এক সেকেন্ডের জন্য যদি আশায় বুক বাঁধেন তো পর মুহূর্তে হতাশার পাহাড় যেন ঘিরে ধরে আষ্টে পৃষ্ঠে। কোথায় এর শেষ বলতে পারে কি কেউ? না, তার আর দরকার পড়বে না। আচ্ছা, আপনারা সব ব্যবস্থা করেন, আমাকে শুধু তারিখটা জানিয়ে দিবেন। আমাকে ব্যাংক থেকে ছুটি নিতে হবে। অয়ন একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে কথাগুলো বলল। আয়োজন করে নিঝুমের সাথে ওর বিয়ে, কেন যেন বিশ্বাস হতে চাইল না। অরণ্য তাহলে এবার পৃথিবীর বুক থেকে সত্যি মুছে যাবে। কেউ আর কোনোদিন অরণ্য রহমানকে খুঁজবে না। অরণ্য রহমান কেবল অমুক নাম্বার ফাইলের নিচে একটা ফাইল নাম্বার হয়ে বেঁচে থাকবে। সবার মুখে একটা স্বস্তির আভাস দেখা গেল। অয়নের আর ওখানে দাঁড়াতে ইচ্ছে হল না। এলোমেলো পায়ে নিজের ঘরে যাচ্ছিল, দেখল অরণ্যর ঘরের দরজা খোলা। কৌতূহল নিয়ে সামনে এগুতেই চোখে পড়ল বিছানায় নিঝুম এসে অরণ্যর কোল বালিশটা জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে। কেউ এই মেয়েটার মনের খবর রাখে না, কারো কাছেই ওর মনের চাওয়ার কোনো দাম নেই। মনটা আরও খারাপ হয়ে গেল। আর সবার কি দোষ দিবে? ও নিজেও কি মেয়েটার মনের কানাকড়ি মূল্য দিয়েছে? আর সবার মতোই ও তো কেবল মানুষ কি বলবে তা নিয়েই মাথা ঘামালো, তাই অন্য কারো দোষ ধরা ওর সাজে না। ঘুরে চলে আসতে গিয়ে চোখে পড়ল দুই একটা মশা নিঝুমের পায়ের কাছে উড়ছে। চেষ্টা করে একটাকে মারতে পারল, আর একটা উড়ে কোথায় লুকাল ও খুঁজে পেল না। আর কি উপায় করবে বুঝতে না পেরে শেষে ফ্যানটা ছেড়ে দিয়ে কাঁথাটা মেলে দিল ও নিঝুমের উপর। বেচারি বিনা দোষে সাজা পেল, আর দাঁড়াল না ও। দরজাটা হালকা টেনে বের হয়ে আসল। নিঝুম, এখান সিগনেচারটা কর মা। শাহেদ নিঝুমকে কাগজে ফাঁকা জায়গাটা দেখিয়ে দিলেন। নিঝুম খুব অবাক হয়ে তাকিয়ে রইল। ওমা, এই একই কাগজে কবার করে সিগনেচার করব বলতো বাবা? এই শেষবার কর মা, এরপর আর করা লাগবে না। সত্যি বাবা? একদম সত্যি। নিঝুম অধৈর্য ভঙ্গিতে দস্তখত করতে গিয়ে থমকে গেল। কিন্তু বাবা, এখানে অরণ্যর নাম কই? এটা তো অয়নের নাম। বাবা, এখানে অয়নের নাম কেন? তোমাদের কি মাথা খারাপ? আমি অয়নকে কেন বিয়ে করব? নিঝুম উত্তেজিতভাবে কাবিনের কাগজটা নিয়ে প্রায় দুটুকরো করতে যাচ্ছিল, কিন্তু রুমানার এক চিৎকারে ওখানেই থেমে যেতে বাধ্য হল। তুই কি চাস বলতো? তোর বাচ্চাটা একটা অনাথের জীবন কাটাক? আর তুই যদি বলিস যে তুই একাই ওকে পালবি, তাহলে সেটা আমি কখনোই হতে দিব না। তুই অরণ্যর সাথে একদিনও সংসার করিসনি, সামাজিকভাবে বিয়েও হয়নি। তাহলে এই বাচ্চার বাবার নাম কি করে বলবি তুই মানুষের সামনে? আর আমরা বাবা মা হয়ে সেটা কি করে মেনে নিব? হয় তুই অয়নকে এক্ষুনি বিয়ে করবি, আর তা না হলে এই বাচ্চার মুখ তুই কোনোদিনও দেখবি না। রুমানা, থামো না, আমি বোঝাচ্ছি ওকে। শাহেদ রুমানাকে বাধা দিলেন। আর কত বোঝাব বলতো? কি কুক্ষণে যে ওই বিয়ের প্রস্তাবটা বাসায় এসেছিল। রুমানা রাগে বিড়বিড় করতে করতে শাহেদের 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলেন। নিঝুমের বড় ফুপির কথাতেই আজ এই অবস্থা ওর মেয়ের। কিন্তু বাবা। নিঝুম মা, আমার কথাটা ভালো করে শোন। দেখ, অয়নকে বিয়ে করলে তোর বাচ্চাটা ওই বাড়ির নামের সাথে সাথে ওর দাদা দাদির পর্যাপ্ত ভালোবাসা পাবে।
আর অরণ্য নেই, এই সত্যটা আজ অথবা কাল তোকে মেনে নিতেই হবে। এখন তুই একটু ঠান্ডা মাথায় ভেবে দেখ, অয়নের চেয়ে ভালো বাবা তুই তোর বাচ্চার জন্য কোথায় পাবি? আর সময় চলে গেলে অয়ন যদি অন্য কাউকে বিয়ে করে নেয়, তখন তোর হাতে কিছুই থাকবে না। আর তোর মার সাথে এইবার আমি কোনো বিরোধিতা করব না, কারণ এবার তোর মা শুধু তোর একার না, পরিবারের সবার কথা চিন্তা করে কথাটা বলেছে। এখন তুই যদি অয়নকে বিয়ে না করে ফাহিমের প্রতি আগ্রহী হোস তাহলে অবশ্য ব্যাপারটা ভিন্ন, তাতেও আমাদের কোনো আপত্তি নেই। বাবার কথায় নিঝুম পুরো ভেঙে পড়ল। ওর জন্য কি তাহলে সব পথ বন্ধ? অরণ্য সারাজীবন ওর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে এভাবে পথের মাঝে ফেলে গেল কেন ওকে? কেন? চোখে ঝাপসা দেখতে দেখতেই এইটুকু জীবনে দুইবার বিয়ের কাবিনে দস্তখত করল নিঝুম। পাশের রুমে তখন বিষণ্ণ মনে বসে আছে অয়ন। নিঝুম কি সিগনেচারটা করে দিল? চোখের কোল বেয়ে টপটপ করে পানি পড়ছে ওর। ছেলেদের কাঁদতে নেই, কিন্তু কেন যেন কোনোভাবেই নিজেকে ঠেকাতে পারছে না অয়ন। আস্তে করে সবার অগোচরে সেটা মুছে ফেলল ও। সমস্ত পৃথিবী এই মুহূর্তে অসহ্য লাগছে ওর। বাবা বলেছে নাটকের বিয়ে, কিন্তু তারপরেও তো বিয়ে। নিজেকে প্রচণ্ডভাবে প্রতারিত মনে হচ্ছে ওর, কিন্তু এতে নিঝুমের এক ফোঁটা দোষ নেই, এটাও ওর চেয়ে ভালো কেউ জানে না। দুইজন মানুষ সম্পূর্ণ ইচ্ছার বিরুদ্ধে এই বন্ধনে আবদ্ধ হল বা হবে। আচ্ছা ওর নিজের কথা থাক, নিঝুম এখন কি করবে? অরণ্যকে এত সহজেই ভুলে যেতে পারবে? অয়ন আর অরণ্য তো এক নয়, চেহারায় যতই মিল থাক না কেন। অয়নের এখন নিজের উপরই মায়া লাগছে। কলের পুতুলের মতো হয়ে গেছে জীবন। নিজের বলে আর কিছুই নেই, সব এখন অন্যের ইচ্ছার অধীন। ওকে এখন থেকে ক্রমাগত শুধু ভালো অভিনেতা হওয়ার অভিনয় করে যেতে হবে। কোনোভাবে যদি এই ফাঁদ থেকে মুক্তির উপায়টা ও জানত। আজ কান্না হাসি মিলেমিশে একাকার হয়ে গেছে ওর। যে মেয়েটাকে কষ্ট দেওয়ার কথা ভাবতে ওর কষ্ট লাগে তাকে আজ থেকে সীমাহীন কষ্ট দেবে ও, ভাবতেই দমটা বন্ধ হয়ে আসতে চাইল ওর। রাতের অনুষ্ঠানের জন্য একদম আইভরি রঙের একটা শাড়ি পরেছে রুমানা। সাথে রূপালি পাড়ের কম্বিনেশনে বেশ সুন্দর লাগছে তাকে। পুরো শাড়িতে ছোট ছোট রূপালি রঙের পুঁতির কাজ করা। ম্যাচ করে এক সেট মুক্তোর গয়না পরলেন তিনি। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে বেশ একজন সুখী মানুষ বলেই মনে হলো তার নিজেকে। রুমানা আজ সত্যিই দারুণ খুশি। প্রায় 2000 লোকের খাবারের ব্যবস্থা করা হয়েছে আজ দুই বাড়ি মিলিয়ে। রুমানার পরিবারেরও সবাই এসেছে, কেবল ফাহিমের মাই আসেনি। কিন্তু রুমানা কি করবে? সে অনেক চেষ্টা করেছে এর মধ্যেই, কিন্তু অরণ্যর মা শেষ পর্যন্ত অয়নকে মানিয়েই ফেলছেন। আর ফাহিম যতই বলুক না কেন, ফাহিমের মা এই বাচ্চা মেনে নিতেন না। রুমানা অনেক সময় প্রয়োজনের তুলনায় মেয়ের সাথে রূঢ় আচরণ করেন, কিন্তু তার মানে এই নন যে তার মেয়ের বাচ্চার প্রতি তার কোনো টান নেই। নিঝুম যদি ফাহিমকে বিয়ে করত তাহলে নিঝুমের বাচ্চাকে তারা নিজেদের কাছে মানুষ করতেন। কিন্তু এখন অয়নের সাথে বিয়ে হলে সে ব্যাপারটা আর রইল না, তবে তার বোন তার উপর নাখোশ হয়ে রইল এই আর কি। কি ব্যাপার রুমা, একা একা কি এত বকছ নিজের সাথে? শাহেদের ডাক শুনে একটু হাসলেন রুমানা। শাহেদ ভালো মুডে থাকলে তাকে রুমা ডাকেন। আজ অনেকদিন পর মনে হচ্ছে একটু শান্তিতে ঘুমাতে পারব। রুমানার কথায় শাহেদও সহমত জানালেন। নিঝুমের বিয়ে এভাবে হবে ভাবিনি কখনো, কত শখ ছিল মেয়ের বিয়ে নিয়ে, কিছুই হলো না। শাহেদের কথায় রুমানার মনটা আবারও বিষণ্ণ হয়ে গেল। আমাদের কপালটাই খারাপ, এখন আশুর বিয়েতে যদি সেই শখটা মিটে তাতেই আমাদের 7 কপালের ভাগ্যি বলতে হবে। হ্যাঁ, তাই। চল এখন, মেহমান সব আসছে।
আর আশুকে বল নিঝুমকে পারলে আগে একটু খাইয়ে দিক। ও বাড়িতে গিয়ে কে খাইয়ে দেবে তার তো কোনো ঠিক ঠিকানা নাই, তাই না? রুমানার কেন যেন প্রথমবারের মতো বুকে একটা মোচড় লাগল। অরণ্য মারা যাবার সংবাদ শুনে আকাশ ভেঙে পড়েছিল ওদের মাথায়। নিঝুম আর নিজেদের পরিবারের মানসম্মানের চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছিল ওদের তখন। এত আদরের মেয়েটা একেবারে চলে যাবে অন্যের ঘরে, এটা একটু আগেও মনে তেমন কোনো আলোড়ন তোলেনি তার, কিন্তু এখন শাহেদের কথায় চোখটা ভিজে এলোর। সত্যিই তো নিঝুমকে কে খাইয়ে দেবে এত খেয়াল করে, ও তো একা একা এখন তেমন কিছু খায় না। অরণ্য হলে আলাদা কথা ছিল, কিন্তু অয়ন কেমন ব্যবহার করবে নিঝুমের সাথে সেটা তো ওরাও জানেন না। মেয়ে যে তার কত বড় বিপদ ডেকে এনেছে লুকোচুরি করতে গিয়ে বড় একটা দীর্ঘশ্বাস ফেলে নিঝুমের ঘরের দিকে এগুলেন তিনি। বিউটি পার্লার থেকে নিঝুমকে সোজা কমিউনিটি সেন্টারে নিয়ে আসবে আশু, তার আগেই নিঝুমের সুটকেসটা আরেকবার দেখে দিতে হবে। আসমা অপলকভাবে নিঝুমকে দেখছিলেন। তার আজ কেমন লাগছে তিনি বলে বোঝাতে পারছেন না। নিঝুমকে কি অদ্ভুত সুন্দর লাগছে বিয়ের শাড়িটাতে। শাড়িটা অরণ্য অনেক পছন্দ করে কিনেছিল। তিনি অয়নকে একবার জিজ্ঞেস করেছিলেন শাড়ির বিষয়ে, কিন্তু অয়ন কোনো আগ্রহই প্রকাশ করেনি, মনমরা হয়ে বলেছিল, তোমার যা করতে মন চায় কর। অয়নের উত্তর শুনে তিনি নতুন করে একটা শাড়ি কিনেছিলেন। কিন্তু নতুন শাড়ি কিনেও নিঝুমের শাড়ি দেবার সময় শেষ পর্যন্ত আবার এই শাড়িটাই হাতে উঠে এসেছে ওনার। বিয়ের জিনিস পাঠানোর সময় হাউমাউ করে কেঁদেছেন তিনি, কিন্তু এখন খুব শান্তি লাগছে। নিঝুমের নাকের নথটা দেখে মনে হচ্ছে অরণ্য একবার দেখত নিঝুমকে, ছেলেটা ওর বউয়ের এই মুখটা একটু দেখল না, কতটা না পাওয়া নিয়ে ছেলেটা ওপারে চলে গেল। আচ্ছা, ওপার থেকে কি এপারে ছেড়ে যাওয়া মানুষগুলোকে মনে পড়ে? অরণ্য কি এখন দেখছে নিঝুমকে? ও পারে থাকবো আমি, তুমি রইবে এপারে, শুধু আমার দুচোখ ভরে দেখব তোমারে, পড়বে যখন মালার চন্দন, ওই রাঙা চেলি আর ফুল ও রাখি বন্ধন, মিলন রাতের প্রদীপ হয়ে আমি জ্বলব বাসরে। পুরো অনুষ্ঠান শেষ করে বাসায় নিঝুমকে নিয়ে ঢুকতে ঢুকতে রাত প্রায় 11টা বেজে গেল আসমা রায়হান দম্পতির। পরিবারের মুরব্বিদের সাথে আলাপ পরিচয় পর্ব শেষে নিঝুমকে ঘরের দিকে নিতেই নিঝুম একাই অরণ্যর ঘরে চলে গেল। আসমা পেছনে থেকে নিঝুমের একা একা যাওয়াটা দেখছিলেন, বুকের ভিতরের কান্নাটা বহু কষ্টে থামালেন তিনি। না, আজ তিনি আর কাঁদবেন না, প্রমিস করেছেন নিজের কাছে। আজ তিনি তার অরণ্যর বউকে নিজের বাসায় নিয়ে আসতে পেরেছেন, আজ তার খুশির দিন। নিঝুম অরণ্যর ঘরে পা দিয়েই চমকে গেল। খুব সুন্দর করে পুরো ঘরটা সাজান। অসংখ্য রং বেরঙের বেলুন দিয়ে একপাশের দেয়ালে ওয়েলকাম ঝুম লিখা। বিছানায় ছোট বড় অনেকগুলো টেডি বিয়ার, টেবিলের পাশে একগুচ্ছ লাল গোলাপ শোভা পাচ্ছে। একরাশ ভালো লাগা হঠাৎ করে ছুঁয়ে গেল নিঝুমকে। পায়ে পায়ে ও এগিয়ে গেল দেয়ালের দিকে। কতদিন কেউ ওকে ঝুম বলে ডাকে না, অরণ্য ওকে বলেই গেছে বোধহয়। আসমা অরণ্যর ঘরটা আজ সুন্দর করে সাজানোর চেষ্টা করেছেন। তার অরণ্য বেঁচে থাকলে আজ নিশ্চয়ই অনেক সারপ্রাইজ রাখত ওর ঝুমের জন্য। তার পক্ষে তো সবটা করা সম্ভব নয়, তবে নিঝুমকে তিনি সত্যিই বড় ভালোবেসে ফেলেছেন। মেয়েটা শেষ পর্যন্ত যখন তার বাড়ির বউয়ের মর্যাদা পেয়েছে, তখন তিনি ওর কোনো রকম অযত্ন হতে দিবেন না। নিঝুম তার কাছে অরণ্যর আমানত, ওর কোনো অমর্যাদা তিনি বেঁচে থাকতে হতে দিবেন না। অয়ন, আম্মু কিছু বলবে? হুমম, বল। তুই কি আমার উপর খুব বেশি অসন্তুষ্ট? এ কথা কেন? তুমি তো আমাকে জোর করনি আম্মু। বাবারে, তুই যত রাগ আমার উপর কর, কিন্তু নিঝুমকে কোনোদিন কষ্ট দিস না, এটা তোর কাছে আমার অনুরোধ।
মায়ের কথায় এবার কম্পিউটার থেকে ঘাড় ঘোরাতে বাধ্য হল অয়ন। আম্মু, আমাকে কি তোমার এতই নিচু মনের আর দায়িত্ব জ্ঞানহীন মনে হয়? প্রশ্নটা সরাসরি আসমার দিকে ছুড়ে দিল অয়ন। মায়ের কথায় এখন হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। আম্মু, নিঝুমের দায়িত্ব একবার যখন নিয়েছি তখন মরার আগ পর্যন্ত সেটা পালন করব। কিভাবে সেটা আমি জানি না, তবে করব এটা নিশ্চিত থাক। অয়নের কথায় এত দুঃখের মধ্যেও আনন্দ হল আসমার। অনেক বড় মুখ করে রুমানার সামনে নিঝুমকে বাড়ির বউ করে নিয়ে এসেছেন তিনি। অয়নের কথা ভেবে খুব শঙ্কিত ছিলেন মনে মনে। অয়নের উত্তর শুনে এবার বেশ নির্ভার লাগল ওনার। নিঝুম চুপ করে খাটে উঠে বসে আছে। আজ প্রথমবারের মতো অরণ্যর ঘরে রাত কাটাবে ও। অথচ পচা লোকটার এখনো কোনো খবর নাই। অরণ্য নিজে এক লেট লতিফ, আর ওকেও তাই মনে করে। মুখেই কেবল বলে, আমার ঘরটা তোমার জন্য অপেক্ষা করে আছে ঝুম, আর এখন বেলুন লাগিয়েই দায়িত্ব শেষ। মিথ্যুক কোথাকার। আজ আসলে আচ্ছা করে ঝগড়া করবে ও অরণ্যর সাথে। কেন নিজের নাম না দিয়ে বিয়ের কাগজে অয়নের নাম দিয়েছে ও? কতবড় সাহস! আসুক আজকে ঘরে কত ধানে কত চাল বোঝাবে আজ নিঝুম ওকে। সবাই নিঝুমকে পাগল মনে করে জানে নিঝুম, কিন্তু তাই বলে ও কি সত্যি সত্যি পাগল? মন্ত্রে যখন এক হবে দুটি মন, এক শুভ দৃষ্টিতে মিলে যাবে দু নয়ন। ভালো লাগার আবেশ হয়ে আমি থাকব অন্তরে। ফুটবে যখন চৈত্রদিনের ফুল, আর সোহাগের নদী ভেঙে যাবে তার কুল, তখন আমি গানের পাখি হব দূর আকাশ পারে। ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে অয়ন। মাত্রই একটা মেসেজ আসল ওর মেইলে। 5 সেকেন্ড অপেক্ষা করল ও, তারপর ধীরে সুস্থে সেটা খুলল। কানাডিয়ান অ্যাম্বাসি থেকে একটা মেইল পাঠিয়েছে। অহনাকে খবরটা জানিয়ে ল্যাপটপ শাটডাউন করল ও। এই মুহূর্তে মার কাছে ওর একবার যাওয়া উচিত। মা তার আদরের ছেলেটাকে ঠিক কতটা মিস করছে ওর চাইতে বেশি কেউ জানে না। ধীর পায়ে মায়ের রুমের দিকে এগুলো অয়ন। মায়ের রুমে ঢুকতে গিয়ে দেখল ভয়ান অন্ধকার। ভালো করে তাকিয়ে দেখে আসমা তার ইজি চেয়ারে চোখ বন্ধ করে শুয়ে আছে। আসমাকে এরকম দেখে ও অভ্যস্ত নয়। ওর মা অনেক স্ট্রং, কিন্তু একটা মৃত্যু ওর মাকে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছে। আম্মু কি ঘুমিয়ে গেছ? অয়ন নিঃশব্দে আসমার পাশে গিয়ে দাঁড়াল। না, এদিকে আয়। আসমা আস্তে আস্তে একটা দীর্ঘশ্বাস ফেললেন। মনটা কেমন যে করে আজকাল, এক ছেলে যখন আম্মু বলে ডাকে। মনে হয় অরণ্য এখনই এসে পেছনে থেকে চোখ দুটো চেপে ধরবে। বড় ছেলেটার এই স্বভাবটা ছিল খুব। তোমার খুব কষ্ট হচ্ছে আম্মু, তুমি প্লিজ প্রেশারের আর ঘুমের ওষুধটা খেয়ে নাও। অয়ন মার হাতের চুড়িটা ধরে ছোট বাচ্চাদের মতো নাড়াচাড়া করতে লাগল। ওর আসলে খুব কষ্ট হচ্ছে, কিন্তু কারো সাথে শেয়ার করতে পারছে না। আর যার সাথে কিছু না বলেই শেয়ার করতে পারত, সে আজ ধরা ছোঁয়ার বাইরে। খেয়েছি, আসমা হাসলেন। যদিও এক ফোঁটা পানি ঠিকই গাল বেয়ে নিচে গড়িয়ে পড়ল। আমার কথা তোকে ভাবতে হবে না এখন। আমি ভালো আছি, তুই এখন থেকে তোর বউয়ের কথা ভাব তাহলেই হবে। মায়ের কথা শুনে আসমার ইজি চেয়ারের পাশেই মাটিতে বসে পড়ল অয়ন। তোর বউ কথাটা শুনে বুকের মধ্যে কেমন যেন মোচড় দিয়ে উঠছে ওর। নিঝুমকে কি করে কষ্ট দেবে ও? আর অহনার সঙ্গে যোগাযোগটা ও চাইলেই ভাঙতে পারছে না। নিজেকে পাগল পাগল লাগছে ওর এখন। অহনার রিয়াকশন কি হবে কে জানে। বিয়ের সিদ্ধান্তটা হয়ে যাওয়ার পর থেকে ও ক্রমাগত চেষ্টা করছে অহনাকে হার্ট না করে ব্যাপারটা বুঝিয়ে বলার, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে।
যতবার দেখা হয়েছে অহনা ততবারই ওদের বিয়ের প্ল্যানিং করা শুরু করে, আর ও বারবার চুপ হয়ে যেতে বাধ্য হয়। আম্মু তুমি ঘুমাও প্লিজ, এভাবে তোমার শরীর খুব খারাপ করবে। আমি আর পারছি না, আর সহ্য হচ্ছে না। আমার চিন্তা না করে তুই যে শুয়ে পড় এখন। অনেক রাত হয়ে গিয়েছে, আর আমি এখানে শুয়ে ঘুমানোর চেষ্টাই করছি। আজ অনেকদিন পর আমার মনটা একটু ভালো আছো। নিঝুমকে আজ বাড়ি আনতে পেরেছি, আমার অরণ্যর বাচ্চাটা এখন আমাদের কাছে আছে, আর কি চাই বল? এর চেয়ে বেশি আর কিছু চাওয়া এখন আমার আওতার বাইরে। আম্মু তুমি এমন করে বলো না, প্লিজ। আমার দমটা বন্ধ হয়ে আসে এমন কথা শুনলে। অয়ন মায়ের হাতটা নিয়ে নিজের গালে চেপে ধরল। আজকে ওর ভাইটার জন্য বড় কষ্ট হচ্ছে, সাথে নিজের জন্য। তুই প্লিজ নিঝুমকে দেখিস, আমার এই কথাটা রাখিস। অয়ন চুপ করে মাথা নিচু করে বসে রইল কিছুক্ষণ। আম্মু অনেক কিছুই জানে না, আর ওর পক্ষে এখন আর কিছু জানানোও সম্ভব না। আর আম্মুকে এখন নতুন করে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। ভাই হারিয়ে সেই ব্যথা বইতে বইতে ও শেষ, জীবন এখন একটা রঙ্গমঞ্চ হয়ে গেছে ওর জন্য। এই অবস্থায় মা হারালে জীবন নরকের চেয়ে কম কিছু হবে না ওর জন্য। তার চেয়ে ওর যন্ত্রণা ওরই থাক। তার বিনিময়ে যদি ওর পরিবারের সবাই ভালো থাকে তো তাতেই ওর ভালো থাকা হয়ে যাবে। তুই যা উঠো, গিয়ে শুয়ে পড়, আসমা তাড়া দিলেন ছেলেকে। সত্যি বিয়ে না হলেও একদম একটা সত্যি বিয়ের ধকলই বইতে হয়েছে আজকে। যাচ্ছি। অয়ন উঠে দাঁড়াল। এখন জোর করে হলেও ওকে ঘুমানোর চেষ্টা করতে হবে। না হলে অল্প কিছুদিনের মধ্যেই পাবনা মেন্টালে ওর স্থান হবে হয়তো। ফোঁস করে একটা শ্বাস ফেলল ও। ও হ্যাঁ, দাঁড়া একটা কথা। আসমা আবার পিছু ডাকলেন ছেলেকে। কি আম্মু? অয়ন ঘর থেকে বের হতে গিয়েও আবার ফিরে আসল। তুই নিঝুমকে নিয়ে কিছুদিনের জন্য বাইরে থেকে ঘুরে আয়। মায়ের কথায় অয়ন বেশ অবাক হল। নিঝুমকে নিয়ে ও এই অবস্থায় বেড়াতে যাবে? মা অ্যালাউ করবে ওকে? কিন্তু আম্মু আমাদের তো বিয়ে হয়নি, নিঝুমকে এই অবস্থায় কি করে নিয়ে যাব? সাথে ওর শারীরিক অবস্থাও তো তেমন ভালো না। জানি, কিন্তু সেটা তো আমরা পরিবারের লোক ছাড়া কেউ জানে না। আর নিঝুমের পরিবার তো সেদিনই পারলে তোর সাথে বিয়ে দিয়ে দিত, আর আমি তোকে নিজের চাইতেও বেশি বিশ্বাস করি বাবা। তুই থাকতে নিঝুমের কোনো রকম কোনো ক্ষতি হবে না আমি নিশ্চিত। আসমা কথাটা বলেই আবার শুয়ে পড়লেন। অয়ন উত্তর না দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। আম্মু জানে না, আম্মুর কথাটা ওর জন্য কত আনন্দের, কিন্তু একই সাথে বড় দায়িত্বের। ও কি পারবে আম্মুর কথার সম্মান রাখতে? পচা একটা লোক, এত রাত হলো তাও আসে না। নিঝুম কাত হয়ে বালিশে শুয়ে পড়ল। ওর এখন ঘুম পাচ্ছে খুব। কি যে একটা লোকের প্রেমে পড়ল ও, এক্কেবারে যাতা। বিয়ে করা বউ ঘুমে পড়ে যাচ্ছে আর ব্যাটা কোথায় মাছি মেরে বেড়াচ্ছে কে জানে। তোমার ঘুম আসছে না? অয়নের কথায় ধরফর করে উঠে বসল নিঝুম। তুমি কই ছিলা এতক্ষণ? আমি কখন থেকে বসে আছি, অপেক্ষা করতে করতে ঘুমিয়েই যাচ্ছিলাম। নিঝুম অভিমানে ফুলে আছে। নিঝুমের কথায় ঢোক গিলল অয়ন। নিঝুমের অভিমানে বুজে আসা মুখটা থেকে চোখ সরিয়ে নিল দ্রুত। প্রচণ্ড এক অপরাধ বোধ কুরে কুরে খাচ্ছে ওকে প্রতিনিয়ত। নিঝুমের সাথে কি বেশি অন্যায় করে ফেলল ও? পাগলামি কি দিন দিন বাড়ছে আরও? কান্না পাচ্ছে ওর, নিজেকে সামলানোর জন্যই আর বেশি সময় দাঁড়াল না ও ঘরে, প্রায় দৌড়ে বের হয়ে আসল। অরণ্য ওভাবে বের হয়ে গেল কেন? আজব তো। এই লোকের সেন্স দিনকে দিন শূন্য হয়ে যাচ্ছে। নিজের বাচ্চার চিন্তা করে খালি, বাচ্চার সাথে বাচ্চার মাও যে আছে তার কোনো খবর নাই। আর একদিন খাবারের খাওয়ার কথা বললে মেরে নাক ফাটিয়ে দেবে ও লোকটার।
রাগ হয়ে গায়ের গয়নাগুলো সব ছুঁড়ে ছুঁড়ে বিছানায় পায়ের কাছে ফেলতে লাগল। কি করতে যে এগুলো পরছিল ও? দুনিয়ার আজুরে জিনিস সব, আর কখনো পরব না, কোনোদিনও পরব না, হাত পা ধরে অনুরোধ করলেও পরব না। অয়ন বালিশে মাথা গুজে শুয়ে পড়ল বিছানায়। কিন্তু চোখ বন্ধ করলেই এখনো সেই বিভীষিকাময় মুহূর্তটা ওকে তাড়া করে বেড়ায়। ভাইটা তার মেঝেতে মুখ থুবড়ে পড়ে আছে, লাল রঙের রক্তের একটা নদী বয়ে যাচ্ছে ওর পাশ দিয়ে। এক মুহূর্তের জন্য হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল সেদিন ও। সেই অভিজ্ঞতা, সেই ব্যথা কারো সাথে শেয়ার করতে ওর খুব ইচ্ছে হয়। মনে হয় প্রাণ খুলে কেঁদে ও যদি একটু হালকা হতে পারত। কিন্তু কার কাছে করবে? মা বাবা এমনিতেই অসুস্থ, আর নিঝুমের কাছে কি বলবে? ওর কাছে যাওয়ার মতো মনোবলই তো ওর নাই। আচ্ছা, নিঝুমের সাথে ওর তাহলে আনুষ্ঠানিকতা করে বিয়ে হয়েই গেল। সবার কাছে আজ থেকে ওরা স্বামী স্ত্রী। নিঝুমের উপর আজ থেকে ওর সব অধিকার আছে। একা একা এই সব চিন্তাগুলো কিছুতেই মাথা থেকে দূর করতে পারছিল না ও। মানুষ কি ভাবে আর কি হয়। অহনা কথায় কথায় প্রায়ই বলে, আমার লাইফের অভিজ্ঞতা হলো মেন অল আর হিপোক্রেটার সেই তালিকায় এখন অয়নের নাম সবার আগে। কিন্তু এখন অহনাকে কি বলবে ও? ওকে ভুলে যেতে? ও কি মানতে পারবে সেটা? মনে মনে কালই অহনার কাছে যাবার সিদ্ধান্ত নিল ও। রায়হান সাহেব। জি। আপনি কি আজকে একটু থানায় আসতে পারবেন? আমাদের আপনার ছেলে অরণ্য রহমানের মার্ডার কেসের বিষয়ে কিছু বলার আছে আপনাকে, সরাসরি। জি। আমাকে কখন আসতে হবে? আজ 12টা থেকে 2টার মধ্যে আসলেই হবে। এর চেয়ে দেরি হলে আবার আমাদের কাজের সমস্যা হবে। জরুরি একটা মিটিং আছে এই বিষয়ে। আমি 12টার মধ্যে চলে আসব ইনশাআল্লাহ, আপনারা দুশ্চিন্তা করবেন না। জি, ধন্যবাদ। ফোন নামিয়ে রাখতেই রায়হান সাহেব পাশে আসমাকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। আসমা ভয়ে সাদা হয়ে গেছেন। কি হলো আসমা, ভয় পাচ্ছ কেন? ওরা কি বলবে? দেখো অয়নকে এর মধ্যে তুমি টেন না। আমার এক ছেলে আমি হারিয়েছি, আরেক ছেলেকে হারিয়ে একদম নিঃস্ব করে দিও না। না আসমা, ওরা আমাকে ডেকেছে। আর প্রয়োজনে অয়নকে তো যেতেই হবে থানায় করতে। অরণ্যর মার্ডারের সময় একমাত্র ওর সাথে ছিল আমাদের পরিবারের। কিন্তু আপাতত অয়নকে ওরা ডাকেনি। আসমা তারপরেও মুখ কালো করে দাঁড়িয়ে রইলেন। পুলিশ সংক্রান্ত কিছু শুনলেই ওনার এখন বুক কাঁপতে থাকে। অরণ্যর বাচ্চাটা ছেলে হোক বা মেয়ে, ওদের পুলিশের চাকরির ধার কাছেও যেতে দিবেন না তিনি। সোজা ইঞ্জিনিয়ার বানিয়ে এমএস করতে পাঠিয়ে দেবেন দেশের বাইরে। আর কাউকে হারানোর সাহস নেই ওনার। রায়হান সাহেব ধীরে ধীরে বারান্দার দিকে এগুলেন। গোসল সেরে থানায় যাবেন, কিন্তু তার আগে নিঝুমের সাথে তিনি একটু কথা বলবেন। মেয়েটা তার পরিবারের জন্য অনেক অশান্তি ভোগ করছে, অথচ এটা ওর পাওনা ছিল না। নিঝুম সকালে ঘুম থেকে উঠে হেসে ফেলল। অরণ্য সোফায় লম্বা হয়ে কেন ঘুমাচ্ছে কে জানে, ও আস্তে আস্তে উঠে ওর পাশে গিয়ে বসল। দাঁড়া ব্যাটা, তোর ঘুমের আমি যদি 14টা না বাজাই তো আমার নাম নিঝুম না। বউ ফেলে সোফায় ঘুমানোর মজা বের করবে ও। শাড়ির কোণটা পেঁচিয়ে লম্বা করে অরণ্যর নাকের মধ্যে ঢুকিয়ে হালকা নাড়াচাড়া করতেই হ্যাচ্ছ বলে লাফিয়ে উঠল অরণ্য। পরপর 3-4টা হাঁচি দিয়ে নাক মুখ লাল করে দাঁড়িয়ে রইল ও। অরণ্যর নাক এমন লাল হয়ে গিয়েছ যে নিঝুমের মনে হচ্ছিল ওটা বুঝি একটা লাল মূলো। খিলখিল করে হেসে ফেলল ও হাসি আটকাতে না পেরে। ওকে এরকম হাসতে দেখে অয়ন কি বলবে বুঝতে পারল না। মেয়েটার মাথা কি একেবারেই গেল? কথা নেই বার্তা নেই, ওর নাকে এসে কি ঢুকিয়ে বাচ্চাদের মতো দুষ্টামি করছে,
আবার খিলখিল করে হাসছে। তবে ওকে অনেকদিন পর এরকম করে হাসতে দেখল ও, কি প্রাণবন্ত হাসিটা। মনটা ভালো হয়ে গেল ওর মুহূর্তের মধ্যে। আমাদের ঝুমঝুমিটা এত খুশি কেন জানতে পারি? ঝুমঝুমি নামটা শুনে কেমন যেন থমকে গেল নিঝুম। সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে রইল কিছু সময়। তুমি মিথ্যা বলছ? মানে? মানে তুমি আমাকে ঝুমঝুমি ডেকে আবার আগের বারের মতো বোকা বানানোর চেষ্টা করছ। কিন্তু আমি এত বোকা নই। আমি আমার অরণ্যকে চিনি। তুমি চাইলেই আমার সাথে বুদ্ধিতে পারবে না। নিঝুমের কথায় হালকা একটা হাসি উকি দিয়েই আবার মিয়ে গেল। আসলেই তোমার মতো বুদ্ধিটা আমাদের যে কেন নেই ঝুমঝুমি। আবার খবরদার আমার সামনে অয়ন সাজার চেষ্টা করবে না। আমার অরণ্য বেঁচে আছে আমি জানি। হুমম আছে তো। এই তো তুমি ওকে কত যত্ন করে তোমার পেটের মধ্যে বাঁচিয়ে রেখেছ। একটু একটু করে অরণ্য আবার বড় হচ্ছে প্রতিদিন। ওর কথা শুনে খুশি হয়ে গেল নিঝুম। সত্যি তাই না বল? আচ্ছা, ও একদম অরণ্যর মতো হবে তাই না? হুমম তাই। তাহলে তো তোমার মতোও হবে বল? হ্যাঁ, তাও হবে। আমিও তো বাবা হই এখন। ও আচ্ছা, তুমি এই ঘরে কি করছিলে? তোমার তো একটা ঘর আছে, তোমার সেই অহনা কই? ও আসবে না আমাকে দেখতে? আমি যে বউ হয়ে আসলাম তোমাদের বাড়ি। আসবে। অহনার কথায় একটু চুপসে গেল অয়ন। কবে? আচ্ছা, আমরা অয়নের বিয়েতে ঘোড়ার গাড়ি ভাড়া করব। হ্যাঁ, অনেক মজা হবে। অয়নের মনে হলো ওর মাথা গোলাচ্ছে। নিঝুম সব উল্টাপাল্টা করছে। ওকে ওষুধ দিতে হবে, না হলে এরকম আবোলতাবোল বকতে থাকবে আর ওর মাথা খাবে। নিঝুম খুব দ্রুত একবার অরণ্য আর অয়নের মধ্যে গুলিয়ে ফেলছে। এরকম হলে একটু পরে খুব উত্তেজিত হয়ে যায়। খুব দ্রুতই আবার ডাক্তারের কাছে নিতে হবে ওকে। অয়ন তাড়াতাড়ি মাকে ডাকতে যাচ্ছিল, কিন্তু নিঝুম পিছন থেকে ওর গেঞ্জি খামচে ধরাতে ও থামতে বাধ্য হল। আবার কি হল? কিছু না, এদিকে ফেরো। অয়ন মুখটা ঘুরিয়ে দাঁড়াতেই হাতের ইশারায় মাথা ঝোঁকাতে বলল ওকে নিঝুম। এরপর অয়ন ভালো করে কিছু বুঝে ওঠার আগেই দুই হাতে ওর মুখটা টেনে ধরে নাকে মুখে সমানে চুমো খেতে লাগল নিঝুম। তুমি এটা কি করলে নিঝুম? তুমি আমাকে কিস করলা কোনো সাহসে? এক ধাক্কা দিয়ে নিঝুমকে দূরে সরিয়ে দিল অয়ন। প্রথমে হতভম্ব হয়ে গেলেও এখন রাগে লাল টকটক করছে ওর ফর্সা মুখটা। ওকে এরকম রাগতে দেখে ভরকে গেল নিঝুম। অরণ্য এরকম উদ্ভট আচরণ কেন করছে ওর সাথে কাল থেকে? আদর তো করছেই না, শুধু দূরে দূরে থাকছে আর এখন আদরও করছে না। এরকম হওয়ার কথা ছিল নাকি ওদের বিয়ের প্রথম দিনটা? বাজে একটা লোক, মিথ্যুকের হাড্ডি। রাগে দুঃখে চোখে পানি এসে গেল ওর অভিমানে। কেন কি এমন করেছি আমি? তোমাকে চুমো খেতে গেলেও আবার আমার কোর্ট থেকে পারমিশন নেওয়া লাগবে নাকি? 100টা কাগজে তো সাইন করলাম, তাও এখনো সত্যিকারের বউ হতে পারলাম না। কিন্তু নিঝুমের চোখের পানিও অয়নের রাগকে কমাতে পারে না। এক ঝটকায় দরজাটা খুলে ফুঁসতে ফুঁসতে ঘর থেকে বের হয়ে গেল ও। নিঝুম নির্বাক হয়ে তাকিয়ে রইল। ওর মাথার উপর দিয়ে যাচ্ছে সব। লোকটা কি পাগল হয়ে গেল? আম্মু, তুমি নিঝুমকে তাড়াতাড়ি ডাক্তার দেখাও তো। কেন রে বাবা, কি হয়েছে? আরে ও মানে কি অত মানে করছিস কেন? না, কিছু না। কিন্তু তুমি ওকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাও। ওর মাথা খারাপ হয়ে গেছে, ওকে বরং তুমি ওর বাবার বাসায় পাঠিয়ে দাও। এখানে ওর পাগলামি আরও বেড়ে যাচ্ছে। ঠিক আছে, পাঠিয়ে দিব, কিন্তু তোকেও কিন্তু ওর সাথে যেতে হচ্ছে।
কাল ছোটখাটো একটা বৌভাত করে পাঠিয়ে দিব, আসমা হাসতে হাসতে বললেন। অয়ন ভ্রুজোড়া কুঁচকে মায়ের দিকে তাকিয়ে বলল, তার মানে? কিসের বৌভাত? আম্মু, এরকম কোনো কথা কিন্তু ছিল না। আমি ওই সব নাটক আর করতে পারবো না, মিথ্যামিথি। আমার ভীষণ বাজে লাগছে। এখন বাজে লাগলে তো হবে না বাপ, নাটক একবার যখন শুরু করেছি তখন তার শেষ তো আমাদেরই করতে হবে। ভালো লাগুক আর না লাগুক। আর মিথ্যামিথির কি হলো? এখন 1 বছর পরে হলেও তো বিয়েটা করবি আর নিঝুমকেই করবি, তাহলে অনুষ্ঠানগুলো এখন হোক না, ক্ষতি কি? আসমার সাফ কথা। আম্মু, তুমি বুঝতে পারছো না, 1 বছর অনেক সময়। আমি বেশ বুঝতে পারছি, তুই বরং কোথাও পোস্টিং নিয়ে নিঝুমকে এখান থেকে দূরে নিয়ে যা। লোকজন কানাঘুষা করার আগেই ওকে দূরে নিয়ে যা। কি বলছো আম্মু? আমি দূরে কোথাও? একা একা নিঝুমকে নিয়ে কিভাবে কি করব? কি করব মানে বউ নিয়ে সংসার করবি? আম্মু, আমি আর নিঝুম কিভাবে? অয়ন, আর একটা কথা বাড়াবি না, অন্য স্বামী স্ত্রী যেভাবে সংসার করে সেভাবে করবি, তোর বাবা আর আমি যেভাবে সংসার করেছি সেভাবে করবি। তোর বাবা যখন আমাকে বিয়ে করে নিয়ে আসে তখন আমি শুধু ডিম সিদ্ধ করতে জানতাম, সেই তুলনায় নিঝুম যথেষ্ট বড় আর ম্যাচিউর। মার কথায় অয়ন ভিতরে ভিতরে ঘেমে পুরো একাকার হয়ে গেল। নিঝুম আর ও একা? এরকম হলে তো মহাবিপদ। একা একা থাকলে নিঝুমকে ও নিয়ন্ত্রণ করবে কি করে? আর অহনাকেই বা কি করে সামাল দিবে? কিন্তু আমার সাথে থাকলে যদি বিপদ হয়? কিসের বিপদ? না, মানে একা একা থাকলে এই অবস্থায় অনেক সময় অনেকের বিপদ হতে পারে। আমি তো কাজে বাইরে থাকব, বাসায় একা কিছু হলে তখন? তখন আল্লাহ দেখবে, কিন্তু তার আগ পর্যন্ত তুই দেখ। অয়ন জুৎসই কোনো উত্তর না পেয়ে ঘুরে নিজের ঘরে চলে এল। রাগে ওর গাটা রি রি করছে। নিঝুমের এত কোনো দোষ নেই জানে ও, কিন্তু তারপরও সম্পূর্ণ রাগটা নিঝুমের উপরই গিয়ে পড়ল ওর। বিছানার পায়ের কাছে একটা পানির বোতল ছিল, লাথি দিয়ে ওটাকে একদম বিছানার নিচে পাঠিয়ে দিল। কি আশ্চর্য! এত সহজেই অরণ্যকে বেমালুম কি করে ভুলে যেতে পারল নিঝুম? অরণ্যর প্রতি নিঝুমের ভালোবাসাটায় কি তাহলে খাদ ছিল? এত সহজেই কি করে সব ভুলে গেল? এক বুক বিতৃষ্ণা নিয়ে নিজের গাল ঠোঁটগুলোকে আবারও মুছতে লাগল ও। রায়হান সাহেব চুপ করে হাতের ছবিটার দিকে তাকিয়ে আছেন। ইউনিফর্ম পরা অবস্থায় ছেলেটা তার রক্তের মাঝে মুখ থুবড়ে পড়ে আছে। চুলগুলো রক্তে ভিজে কেমন জমাট বেঁধে গেছে। রায়হান সাহেব খুঁটিয়ে খুঁটিয়ে সবটা দেখলেন। আজকাল এই ছবিগুলো তাকে প্রায়শই দেখতে হয়, কোনোমতে মাথা নেড়ে সায় দিলেন তিনি। অফিসার আরেকটা ছবি বের করলেন। এটা অরণ্যর শেষকৃত্যের। তাতে 4 জন লোককে আলাদা আলাদা গোল বৃত্ত দিয়ে চিহ্নিত করা হয়েছে। কেন সেটা তিনি বুঝতে পারছেন না। অফিসার কেবল বললেন, এরা তার পরিচিত কিনা। কিন্তু রায়হান সাহেব এদের কাউকে আগে কখনো দেখেছেন কিনা মনে করতে পারছেন না। জানাজা পোড়ানোর সময় জায়গাটায় বেশ কড়া পাহারা ছিল, কিন্তু তারপরেও যদি সেটা ভেদ করে দুর্বৃত্তরা প্রবেশ করতে পারে তাহলে অরণ্য যে বাঘের থাবাতেই হাত দিয়েছিল তাতে কোনো সন্দেহ নেই। তবে তিনি এদের কাউকেই চিনেন না। আগে কখনো দেখেছিলেন বলেও মনে হয় না। একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়লেন তিনি। ঠিক আছে, ব্যাপারটা মাথায় রাখবেন। আমরা এদের সাসপেক্ট করছি, কিন্তু মার্ডার করার পরও কেন ওরা অরণ্যর পিছু ছাড়েনি সেটাই আমাদের প্রশ্ন। টেবিলের আরেক মাথায় বসা অফিসারটি চিন্তিত ভঙ্গিতে বললেন। জি, রায়হান সাহেব সায় দিলেন। তিনি বুঝতে পারছেন না, তার পরিবার কি এখন বিপদের মধ্যেই আছে? জি, মাঝে মাঝেই আপনাকে বিরক্ত, তখন একটু আসবেন।
মাথা দুলিয়ে বিমর্ষ মুখে বের হয়ে আসলেন রায়হান সাহেব। নিঝুমের কথা মনে হল, ওর সাথে কিছু কথা ছিল, তাড়াহুড়ো করে আসতে গিয়ে ভুলে না বলে চলে এসেছেন। ওদের ভালোর জন্যই ওদের ঢাকা থেকে দূরে কোথাও পাঠাতে হবে। তারপরও অয়নকে আসতে হবে মাঝে মাঝেই, কিন্তু অয়ন আসলে তেমন কিছু জানে না। ভাগ্যক্রমে ও কেবল অরণ্যর সাথে ছিল সে সময়ে। তবুও সেটাই ওর কাল হয়েছে। ধরাধরি করে এখন অয়নের পোস্টিংটা জায়গামতো করানোটাই বড় ব্যাপার। পুরোদিন নিঝুম আর তেমন কথাই বলল না কারো সাথে। অরণ্যের দিকে তো তাকালই না। থাকবে নাও, যেদিকে দুচোখ যায় চলে যাবে পচা লোকটাকে রেখে। আর কোনোদিনও ফিরবে না। রাতে খাবার টেবিলে বসার পরে রায়হান সাহেব ওর সাথে বেশ কিছু বিষয়ে কথা বললেন। কিন্তু পুরো ব্যাপারটাই নিঝুমের মাথার উপর দিয়ে গেল। বাবা, আমি এখান থেকে কোথাও যাব না। ওর সাথে তো যাবি না, কোনোদিনও যাব না। কেন মামনি, ও আবার কোনো দুষ্টুমি করেছে বুঝি? না, তোমার ছেলে আমাকে বকেছে, অনেক জোরে জোরে। আমি কিছু করিনি বাবা, তারপরও বকেছে। নিঝুমের গাল ফোলানো দেখে রায়হান সাহেব মুচকি হাসলেন। এত বড় অন্যায়, আমার মামনিকে বকেছে, এত বড় বুকের পাটাটা কার, একবার দেখিত। বাবার কথায় অয়ন একবার মাথা তুলে তাকিয়ে আবার খাওয়ায় মনোযোগ দিল। নিঝুমের এই ফ্যাক্টরটাকে যত মনোযোগ দিবে তত ওর আহ্লাদীপনা বাড়তে থাকবে, আর এই মুহূর্তে ওর এগুলো নিয়ে ভাবার মোটেই সময় নেই। তারপর আবার কাল বৌভাতের নকল অনুষ্ঠান, ওর মেজাজ খুব গরম হচ্ছে। নিঝুমদের বাসায় এমনি একদল খুব ফাজিল মেয়ে আছে, বিয়ের অনুষ্ঠানে খুব বাড়তি ঝামেলা করছিল, কাল বৌভাতে আবার নতুন কোনো শয়তানি শুরু করে কে জানে। রায়হান সাহেবের কথায় কেউ আর কথা বাড়াল না। সবাই চুপচাপ খেয়ে নিল। এর মধ্যে আসমার কথায় যেন বোম পড়ল ঘরে। তুই বৌভাত থেকে ফিরে নিঝুমকে নিয়ে সোজা শ্রীমঙ্গলে যাবি। আমরা তোর আনিস মামাকে দিয়ে তোর পোস্টিংটা বছর খানেকের জন্য ঢাকার বাইরে করানোর চেষ্টা করছি, তার আগ পর্যন্ত কয়দিন তোরা ওখানে গিয়ে থাক। আম্মু, তুমি কি সিরিয়াস পোস্টিং এর ব্যাপারে? অয়ন হতভম্ব হয়ে জিজ্ঞেস করল। সবাই যার যা ইচ্ছে হচ্ছে করছে। ওকে সবাই কলে দম দেওয়া পুতুল পেয়েছে নাকি? হ্যাঁ, উত্তরটা আসমার পরিবর্তে রায়হান সাহেব দিলেন। পরিবারের নতুন সদস্যের কথা ভেবে আমরা এটা করতে বাধ্য হচ্ছি। আর বেশি দিনের ব্যাপার তো নয়, মাত্র 1 বছর। কিন্তু বাবা আমাকে অ্যাম্বাসি থেকে যে কোনো সময় কল করতে পারে, তখন? তুমি তো বাংলাদেশেই থাকছ, চিটাগং থেকে আসতে আর কতক্ষণ লাগে? বাবার কথায় মুখটা অন্ধকার হয়ে গেল অয়নের। বাবা, পোস্টিংটা তাহলে কুমিল্লাতে করা যায় কিনা দেখো, ওখান থেকে সবদিকে দ্রুত মুভ করা যায়। রায়হান সাহেব ছেলের কথায় থমকে গেলেন। কিন্তু আমি তো তোর আনিস মামাকে চিটাগাংয়ের কথা বলেছি। উনি তো বোধহয় এতক্ষণে কথাও বলে ফেলেছেন তোর পোস্টিং এর ব্যাপারে। ও তাহলে থাক। হুমম। অয়ন আর কথা না বাড়িয়ে হাত ধুয়ে যথারীতি নিজের ঘরের দিকে এগুলো। নিঝুম আর চোখে ব্যাপারটা দেখল। যা ব্যাটা, যে ওই খোপের মধ্যে ঢুকে তাড়াতাড়ি ছিটকিনি দে, নইলে মানুষ আবার আমাকে শেয়াল ভাববে। রাগে বিড়বিড় করতে করতে চেয়ার ছাড়ল ও। আম্মু, ওর সাথে আমি কোথাও যাব না, ওর শ্রীমঙ্গলে ওই যাক। আসমা চুপচাপ পুরো বিষয়টা দেখলেন। এই দুটোর সত্যিকারের জোর বাঁধতে কতদিন সময় লাগবে কে জানে, তবু ধৈর্য তাদের ধরতেই হবে। বুক চিরে একটা দীর্ঘনিশ্বাস বের হয়ে এল আসমার। অরণ্য হলে নিঝুমকে বোধহয় কোলে তুলে নাচতে নাচতে চলে যেত, ওনারা বলার আগেই হায়রে কপাল। পুরো বৌভাতের অনুষ্ঠানে অয়নের মুখটা দেখার মতো ছিল। একমাত্র আশু ছাড়া নিঝুমের কাজিনগুলো প্রায় সারাক্ষণই ওকে খেপানোর চেষ্টা করছিল। বহু কষ্টে অয়ন মুখে একটা মেকি হাসি ঝুলিয়ে রাখতে সক্ষম হল,
কিন্তু নিঝুম দূর থেকেও ওর মুখের কটমট চাহনি ঠিক বুঝতে পারছিল। খবিশ কোথাকার ম্যানার্স সব ধুয়ে খাইছে। আশু তোর জিজুরে বল, একদিন শালাশালিরা অমন একটু দুষ্টামি করেই, তাতে এরকম গরু চোরের মতো মুখ বানানোর কিছু হয় নাই। আচ্ছা বলবনি আপু, তুমি এখন একটু শান্ত হও। আশু বিরস মুখে উত্তর দিল। অয়ন বেচারা অহনাকে পছন্দ করে জানে আশু, নিঝুমই বলেছিল ওকে একদিন। জিজু ওরকম হুট করে মরে গিয়ে ওদের পুরো পরিবারটাকে একদম শেষ করে দিয়ে গেছে। আপুর মাথাটা একদম উল্টাপাল্টা হয়ে গেছে। আপু এখন কোনোভাবেই বিশ্বাস করে না এটা অয়ন, তার অরণ্য না। বৌভাতের পরে নিঝুমদের বাসায় যেতে অয়ন এতই বেঁকে বসল যে শেষ পর্যন্ত ওদের না নিয়েই শাহেদরা ফিরে গেলেন। নিঝুমের পরিবারের লোকেরা প্রথমে বেশ আপত্তি জানালেও পরে শাহেদ আর রুমানার কথায় ব্যাপারটা মেনে নিলেন। চোখের পানিতে বাবা মাকে বিদায় দিল নিঝুম। মনেমনি অরণ্যর প্রতি সেই রকম রাগ হল ওর, আজকে এর একটা হেস্তনেস্ত না করলেই নয়। অয়ন মাত্রই কাপড় পাল্টাচ্ছিল, অমনি দুম করে নিঝুম ঘরে ঢুকে দরজা আটকে দিল ভিতর থেকে। একে তো সারাদিন অনিচ্ছা সত্ত্বেও সঙের মতো কাপড় চোপড় পরে থাকতে হয়েছে ওকে, তার মধ্যে নিঝুমের এরকম থমথমে মুখ দেখে মেজাজ আরও সপ্তমে চড়ল ওর। বেশ কড়া গলায় বলে উঠল, কি ব্যাপার, দরজা কেন বন্ধ করলে? আর এই ঘরে কার অনুমতি নিয়ে ঢুকেছ তুমি? দেখছ না যে আমি কাপড় পাল্টাচ্ছি? অনুমতি? কিসের অনুমতি? আর অনুমতি 100 বার করে নিতে হয় নাকি? সেদিনই তো বিয়ে করলাম। আর কাপড় পাল্টাচ্ছ তো সমস্যা কি? আমি কি ভিডিও করে সেটা ভাইরাল করছি নাকি মানুষের মধ্যে? নিঝুম ওটা নকল বিয়ে, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। হোয়াট? এতদিন পরে এসে আমাদের বিয়ে তোমার কাছে নকল মনে হচ্ছে? তাহলে তুমি আমাকে যে বিয়ের কাবিন দিয়েছিল ওটাও নকল ছিল বল? আর আমাদের বাচ্চা ও ওর কোনো পরিচয় নেই সমাজে? এটা কেমন কথা বলছো? নিঝুম ওটা অরণ্য আর তোমার বিয়ের কাগজ ছিল। কিন্তু আমি অরণ্য নই, আমি অয়ন। আমি তোমাকে নয় অহনা, মানে আমার অনাকে ভালোবাসি। ব্যাপারটা বোঝার চেষ্টা কর। মিথ্যে কথা, নিঝুম হতবাক হয়ে বলল। অরণ্য এ কি ধরনের দুষ্টামি করছে? ও জানে ওর অরণ্য মরেনি, তবু কেন বারবার মিথ্যে বলছে? নিঝুমম, ব্যাস, আর একটা কথা বাড়াবে না। তুমি নিজেকে অয়ন কেন বলছো কে জানে, কিন্তু আমি আমার অরণ্যকে চিনি। আর আমার সাথে লুকোচুরি খেলবে না, এই খেলাটা আমি একদম ঘেন্না করি। সরি টু সে, বাট তুমি ইম্পসিবল একটা কথাকে বিলিভ করে বসে আছো নিঝুম, আর সবাইকে সেটা বিশ্বাস করানোর বৃথা চেষ্টা করছো। আমি অয়ন, অরণ্যর যমজ ভাই। মোটেও না। তোমার উপর আমার এখন করুণা হচ্ছে, অয়ন শান্তস্বরে জবাব দিল। তারপর মুহূর্তে ঘরের দরজা খুলে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল ও। এটা কি সত্যি অয়ন? নিঝুমের মাথা ঘুরছে, দম আবার বন্ধ হয়ে আসছে। কিন্তু ওই দিন যে আবার বিয়ে হল, অয়ন ওকে বিয়ে কেন করবে? কিন্তু ওর অরণ্যও তো ওর সাথে এমন আচরণ কখনো করতে পারে না। কিন্তু অরণ্য তাহলে কোথায়? সবাই বলে অরণ্য মরে গেছে। সেটা কি তাহলে সত্যি? কিন্তু অরণ্য তাহলে ওকে না নিয়ে, না বলে চলে গেল কেন? ও এখন কোথায় খুঁজবে ওকে? মন খারাপ করে আবারও অরণ্যর নম্বরে ডায়াল করল ও। একই কথা, নন রিচেবল, নন রিচেবল। অসহ্য যেমন নিজে একটা নিষ্ঠুর লোক, ঠিক তেমনি তার মোবাইলটা আছড়ে ভেঙে ফেলতে ইচ্ছে হয়। না পেরে ফোনের অ্যালবামে যেয়ে ওর আর অরণ্যর তোলা কিছু ছবি আছে তাই শুয়ে শুয়ে দেখতে লাগল ও। দেখতে দেখতেই ওর মনে হলো অরণ্যর খুব ছবি তোলার শখ। কিছু হলেই ফট করে সেলফি তোলে।
ওদের অনেক সেলফি আছে অরণ্যর ফোনে। আচ্ছা, অরণ্যর ফোনটা কোথায়? আম্মুর কাছে জিজ্ঞেস করলেই জানা যাবে। ধরমরিয়ে বিছানা থেকে উঠে আসমার কাছে চলল ও ফোনের কথা জিজ্ঞেস করার জন্য। অয়নের ঘর পার হবার সময় থমকে দাঁড়াতে হলো ওকে। অয়নের ফোনটা বোধহয় ঘরেই ফেলে রেখে বের হয়ে গিয়েছে বেচারা। মোবাইলটা বারবার বাজছে অসহায়ের মতো। ওর ঘরে ঢুকবে কি ঢুকবে না করতে করতে শেষে ঢুকেই পড়ল আবার। টেবিলের উপর থেকে মোবাইলটা হাতে নিতেই চোখে পড়ল কম করে 16টা মিস কল এসেছে অয়নের ফোনে। কলদাতার নামটা চোখে পড়তেই চোখ ঝাপসা হয়ে এলোর। অহনা নামের মেয়েটা ততক্ষণে আবারও কল দিচ্ছে। তাড়াতাড়ি ফোনটা নিয়ে ফোনের মালিককে খুঁজতে লাগল নিঝুম। ওর অত্যাচারে নিজের ঘর ছাড়তে হয়েছে অয়নকে। মনে মনে খুব ছোট মনে হল নিজেকে। না, সবাই যতই চাক, এটা যদি অরণ্য না হয়ে অয়ন হয় তো ও কিছুতেই এই বিয়ে করবে না। এক, অরণ্যকে ভোলা ওর জন্য অসম্ভব। দ্বিতীয়ত, ওর একার জন্য অয়ন আর অহনার জীবন নষ্ট করতে চায় না ও। ওর বাচ্চার বাবা অরণ্য রহমানই থাকবে। কারো সাধ্য নেই এই সত্য পাল্টাবার। আর অয়ন যদি ওর বাচ্চার বাবা হতে পারে তাহলে চাচা হয়ে ওর বাচ্চাকে দেখবে। এটুকু অনুরোধ ও করতেই পারে। মনটা এত খারাপ হয়েছে যে একটা কথাও এখন কারো সাথে বলতে ইচ্ছে হচ্ছে না অয়নের। ছাদে এসে বসার জন্য মশার কামড়ে পা ফুলে গেছে, তাও উঠতে ইচ্ছে হচ্ছে না। আর ওর মন খারাপের কারণে ও বারবার কেবল নিঝুমকে বকছে। এটা ভেবে আরও মন খারাপ হলো ওর। মেয়েটার এতে কোনো দোষী নেই আর ওকেই সবচেয়ে বেশি ভুগতে হচ্ছে। সরি, রিয়েলি সরি। আর যাই হোক না কেন, তোমাকে কখনো দুঃখ দিতে চাইনি। কিন্তু কিছু জিনিস নিজের আওতার মধ্যে থাকে না। আবারও অনেকগুলা সরি। আস্তে করে আঙ্গুল দিয়ে চোখের কোণে জমে আসা পানির ফোঁটাটা মুছল। মেন রহুন ইয়া না রহুন, তুম মুঝ মে কাহিন বাকি রানা। চলবে।